জি 24 ঘন্টা জ্যাক হলিওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর 5টা পাঁচের শুরুতে আমি স্টুডিওতে দেখে নেব বিজেপি প্রীতম দত্ত রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূলের কৃষাণু মিত্র রয়েছেন। আর আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, রাহুল গান্ধী গতকাল একেবারে প্রমাণ সহযোগে বোঝানোর চেষ্টা করলেন যে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের কোথায় কোথায় কারচুপি। কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভার উদাহরণ তিনি সামনে এনেছেন, যেখানে ভুয়ো ভোটারের ছড়াছড়ি। কোথাও একটা বাড়িতেই প্রায় 80 জন ভোটার, কোথাও বয়স্ক 95 বছরের ভোটার, তিনি আদৌ ভোট দেন কিনা তার ঠিক নেই, মৃত ভোটার। এই ধরনের ভুয়ো ভোটারের তালিকা নিয়ে রাহুল গান্ধী দাবি করলেন যে নির্বাচন কমিশন এভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক একই অভিযোগের সুর চড়ালেন। এই জায়গা থেকে জোট ইন্ডিয়া এক কাট্টা 11 তারিখ নির্বাচন কমিশনের সদর দপ্তরে ঘেরাওয়ের যে আগে থেকে কর্মসূচি ছিল সেটা বহাল থাকছে। আমি শুরুতে প্রীতমের কাছে যাই। প্রীতম, রাহুল গান্ধী তো রীতিমতো প্রমাণ সহযোগে বললেন যে এইভাবে এখানে এই কারচুপি করেছে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ। দেখুন, ওনাকে কিছু লোক পাপ্পু বলে ডাকে, এটা বারবার উনি প্রমাণিত দিচ্ছেন মিথ্যে কথা বলে। দেখুন, আজকালকার ডিজিটাল ইন্ডিয়ার যুগ, যখনই যা বলবে ইমিডিয়েটলি তার পরের দিনই, আজকে জানি না তোমাদের কাছে সেসব খবর টবর আছে কি না, যেখানে যেখানে বলেছিল সেখানে সেখানে ন্যাশনাল মিডিয়া, অন্যান্য মিডিয়া পৌঁছে গেছে এবং লাইভে দেখিয়ে দিয়েছে ওখানে কী কী হয়েছে। ধরুন, আমি আপনাকে আদিত্য শ্রীবাস্তবের নাম বলছি, ওনাকে ফেক ভোটার হিসেবে কালকে রাহুল গান্ধী বলেছেন। তো আদিত্য ওয়াজ এ ভোটার ইন লখনৌ ইন 2000, এটা ওনার কথা, বিভিন্ন টিভি চ্যানেল লাইভে উনি বলেছেন। In 2016, he shifted to Mumbai for a job and transferred his name to Mumbai voter list. In 2021, after being transferred to Bengaluru, he updated his detail again, became a Bengaluru voter. Each time he personally updated his name, address online as per procedure. Despite এবং রাহুল গান্ধী এসব তো বোঝেন না। ধরুন, আজকে আমি যদি বা আপনিও যদি কর্মক্ষেত্রে আজকে জি বাংলা স্টুডিও ছেড়ে আচ্ছা জি বেঙ্গালুরুতে যান, জি দিল্লিতে যান, তাহলে আপনি যদি ওখানে পার্মানেন্ট হিসাবে কাজ করতে শুরু করেন, তা আপনি আপনার ভোটার অ্যাড্রেসটা এবং ভোটার আইডি কার্ডটা তো চেঞ্জ করবেন। এটা তো আমাদের কনস্টিটিউশনেই আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, প্রীতম একটা মিনিট দেখো, এই যে তুমি এই যে কথাটা বললে উদাহরণ, ঠিক মানে ধরো আমি আগে আমার একটা জায়গায় কার্ড ছিল, আমি সেটাকে চেঞ্জ করেছি, আমার এপিক নাম্বার আলাদা হয়ে গেল। কিন্তু সমস্যাটা হচ্ছে, তুমি মনে করে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুরে ভোটার ইস্যুতে একই দাবি করেছিলেন যে দুটো এপিক কার্ড এক্সিস্ট করছে, যেটা বাতিল হওয়ার কথা সেটা হয়নি, ছেড়ে চলে আসার পরেও সেটা থেকে গেছে, মানে সেখানে ভোট দেওয়া যাবে। সেই জন্যই তো ইসিআই এই যে তোমার আজকে যে ইন্টেন্সিভ রিভিউ ইলেকশন কমিশন করবে, এইটার জন্যই যে প্রত্যেকটা জায়গায় বিএলওতে বাড়িতে বাড়িতে পাঠিয়ে ইন্টেন্সিভ রিভিউ করা হবে। এই যে একটু আগে বারবার দিন বলছে যে একটা জায়গায় অনেকগুলো ভোটার পাওয়া গেছে, সেটারও ক্ল্যারিফিকেশন ন্যাশনাল মিডিয়াতে, তোমাদেরও চ্যানেলে হয়তো চলে এসে, তোমার কাছে এখন ফিডটা আসেনি, সেটা নিয়ে দর্শকদের দেখালে ভালো হতো। কিন্তু দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস একটা নাটক করলো যে তৃণমূল কংগ্রেস বলছে যে না, আজকে আপনার আমরা নাকি তৈরি না, আমরা এখনও করতে পারবো না, এখন আপনার স্যার মানে ইন্টেনসিভ রিভিউ এসআইআর। তো এবার আপনার আপনাকে না, এই ধরুন এই আর্টিকেল, আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 15 ইলেকশনস বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে আপনার আর্টিকেল 324 কনস্টিটিউশনে, তো সেখানে না পরিষ্কার সেকশন 21-এ পরিষ্কার লেখা আছে যে অ্যাজ পার 1950 অ্যাক্ট এম্পাওয়ার্স ইসিআই টু কন্ডাক্ট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন at any time. During this process, all the electoral officials, ভালো করে শুনুন, during this time all the electoral officials function directly under ECI. Read Act 1950 Section 13CC. স্টেট অ্যাপ্রুভাল, মানে যেটা ওনারা বলছেন আমরা দিতে পারবো না, আমরা স্টেটের এমপ্লয়ি, মমতা ব্যানার্জি কয়েকদিন আগে বলেছিলেন যারা এইসব করেছে পাসপোর্ট অফিসার দিয়ে দিয়েছে ভোটার ঢোকানোর জন্য, তাদেরকে যখন ইলেকশন কমিশন বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলছে আমি হতে দেবো না, তো ওনার কোনো আওতাই নেই। তো আজকে সেখানে বলছে যে আপনার স্টেট অ্যাপ্রুভাল ইজ নাইদার রিকোয়ার্ড অর রিকগনাইজড ইন দিস ল। আমাদের কনস্টিটিউশনে নেই। এই একটু কয়েকদিন আগে রাহুল গান্ধী একটা কনস্টিটিউশন নিয়ে এবং পুরো ইন্ডিজোট বলছিল না, সংবিধান খতরে মে হ্যাঁ, সংবিধান খতরে মে হ্যাঁ,
তো আজকে কারা এই সংবিধানকে সবচেয়ে বেশি মানে জলাঞ্জলি দিচ্ছেন? উত্তর নেই কৃষাণুদার মোদ্দা কথা, প্রীতমের কথা যদি আমি ধরি, আমি ধরে নিচ্ছি যে এরকম ভুয়ো ভোটার হয়েছে এবং এই ভুয়ো ভোটার নিয়ে বিজেপি খেলা করছে, ধরে নিচ্ছি তর্কের খাতিরে, তাহলে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি আমি করছি, ঠিক আছে, আর কেউ করছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম কোথাও ভুয়ো ভোটার থাকে, সেটা নিয়ে যদি ৯-৬ হয়, তাহলে তো খুব ভালো। তাহলে এসআইআর সেই নামগুলো বাদ দেওয়ার তো এটা আদর্শ একটা পন্থা, তাতে তো অসুবিধার কি আছে, আপত্তির কি আছে? না, আপত্তির প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন শুধুমাত্র নিরপেক্ষ হবে না, ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের যাতে এটা মনে হয় যে আমাদের নির্বাচন কমিশন সব দলের ঊর্ধ্বে কারুর পক্ষে নয়। প্রথম সন্দেহটা জাগছে সেখান থেকে যখন প্রধান নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে আমরা জানি এত বছর স্বাধীনতার প্রায় ৭৬, ৭৭, ৭৮ বছর একটা নিয়ম ছিল। সেটা নিয়ম কি ছিল? যে এই নির্বাচন কমিশনের নিয়োগ করতেন কারা? ৩ জনের একটি কমিটি নিয়োগ করতে। সে ৩ জনের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং দেশের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি। প্রথম যে আঘাতটা এলো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদী যেটা করলেন, অমিত শাহকে তার জায়গায় নিয়ে এলেন। তার মানে যেটা নিরপেক্ষ হওয়ার কথা ছিল সেটা সরাসরি হয়ে গেল অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর পক্ষে। বিরোধী দল নেতা সেখানে একমাত্র ২ জন যা ঠিক করবেন তাই ৩ জনের কমিটির মেজরিটি ডিসিশন হবে। সন্দেহ এক, এবং এখান থেকেই ষড়যন্ত্রের শুরু। তারপরে এই অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর জুটি যেরকম ভাবে দেশের অর্থনীতির থেকে সামরিক নীতি সব জায়গায় ডুবিয়েছেন নিজেদের ব্যবসা বাণিজ্যের খাতিরে, এইখানেও তারা মৌরুসি পাট্টা কায়েম করতে গিয়ে এই কেলেঙ্কারিটা এবং এই নির্বাচনী দুর্নীতিটা শুরু করেছে। আজকে যেগুলো এখানে তথ্য প্রমাণ এসছে, আচ্ছা তুমি আমাকে বলো যে একজন লোক সে কাজ করতে কলকাতা এসছে, কলকাতা থেকে লখনৌ গেছে, লখনৌ থেকে বোম্বে গেছে, সবসময় নির্বাচনের আগে আগে সে গেছে এবং তার নাম নথিভুক্ত হয়েছে, এটাই তো সন্দেহের কারণ। সে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভোটার হলো, তারপরে মহারাষ্ট্র নির্বাচনের আগে মহারাষ্ট্রের ভোটার হলো, আবার অন্য কোনো রাজ্যের নির্বাচন আগে সেই রাজ্যের ভোটার হলো। এটার ষড়যন্ত্র পরিষ্কার বোঝা যাচ্ছে। দ্বিতীয় উদাহরণ হচ্ছে যে ফর্ম 6 দিয়ে যে আমরা নাম নথিভুক্ত করি ভোটার আই কার্ডে, প্রথম যে এমপ্যানেলমেন্ট হয়, এনলিস্টমেন্ট হয়, এই ফর্ম লিস্টে দেখা যাচ্ছে যে যারা সদ্য 18 উত্তীর্ণ তাদের নাম ইনকর্পোরেটেড হয়। 18 হতে পারে, সে হয়তো 2-4 বছর আগে তার বয়স 18 হয়েছে, এখন নির্বাচন সে নাম নথিভুক্ত করছে, তার বয়স হবে 22। তো আমাদের দেশে একটা নিয়ম আছে 25 না 28 বছর এই অবধি আপনি ম্যাক্সিমাম নিজের নাম ভোটার কার্ডের জন্য নথিভুক্ত করতে পারেন, তারপরে প্রক্রিয়াটা অনেক বেশি কাম্বারসাম। দেখা যাচ্ছে যেই উদাহরণটা রাহুল গান্ধী দিয়েছেন যে প্রায় 35,000 লোক তারা ফর্ম 6 দিয়ে ওই একটা কেন্দ্রে নথিভুক্ত হয়েছেন এবং তাদের সকলের বয়স 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব, 70 ঊর্ধ্ব, 80 ঊর্ধ্ব, এমনকি 90 ঊর্ধ্ব। তার মানে কৃষাণুদা তুমি বলতে চাইছো, তুমি বলছো যদি এসআইআরও হয়, যদি এসআইআরও হয় কৃষাণুদা, তাহলে তোমার দাবি অনুযায়ী মানে এইভাবে ফর্ম ফিল আপ করে নতুন করে ভুয়ো ভোটারের মানে অনুপ্রবেশ ভুয়ো ভোটারের সেটাও একটা সম্ভব, সেটাও সম্ভাবনা রয়েছে, মানে এসআইআরেও কারচুপি হবে। আমি বলছি এসআইআর আইনটা যেটা পড়ে শোনানো হলো সেই আইনটা তো কালকের নয়, সেই আইনটা তো গত বছরের নয়, সেই আইনটা 2003 না 2004-এর। তাহলে এত বছর ধরে এসআইআর ছিল, এসআইআর থাকাকালীনই এই জালিয়াতিগুলো হয়েছে, বিজেপি করেছে। মহারাষ্ট্রতে 1 মাসে 2 মাসে 1 কোটি ভোটার বেড়েছে, 5 বছরে যত সংখ্যা ভোটার বেড়েছে তার থেকে বেশি ভোটার 1 মাসে বেড়েছে। বিহারে যে কমে গেল, তাহলে এইগুলো এসআইআর হয়নি কেন? এবং এই এসআইআর কারা করছে? আমরা বিহারে দেখলাম শুধু বেগুসরাইতে গত বছর গিরিরাজ সিং একজন তার পরিচিতর বাড়িতে শ্রাদ্ধ খেতে গেছিলেন, ভদ্রলোক মারা গেছেন, তার ছেলের নিমন্ত্রণ
তিনি সাধ্য খেতে গেছিলেন। সেই ব্যক্তি যে মারা গেছে 2024-এ, তার নাম এসআইআর এর পরে বিহারের বেগুসরাইয়ের ভোটার লিস্টে এখনো অবশিষ্ট, সেই নিয়ে খবর হয়েছে। তাহলে এসআইআরটা তো না, শুধু কিন্তু বিজেপি কৃষাণুদা, তুমি তো ভোট বাড়ার কথা বলছো, ভোটার সংখ্যা মানে যদি ফ্লোটিং ভোটারের তথ্য আর এটা আমি কানেক্ট করি, কিন্তু বিহারে তো কমে গেল, প্রচুর ভোটার তালিকা থেকে নাম কাটা গেল। তুমি একটা জিনিস বলো, তুমি কমা নিয়ে বলছো তো, 1971-এর সেন্সাস থেকে আজ অব্দি 2011 অব্দি ভারতবর্ষে বাঙালি জনসংখ্যা কমেছে। কোন সেন্সাস নেই যেখানে দেখিয়েছে যে বাংলাভাষী মানুষের সংখ্যা বেড়েছে। তাহলে বাঙালির সংখ্যা যখন ভারতবর্ষের সেন্সাসে নিরন্তর কমছে, তাহলে এরা সব জায়গায় বাংলাদেশি এবং রোহিঙ্গা কোথায় খুঁজে পাচ্ছে? তার মানে এই যাদেরকে এরা খুঁজে পাচ্ছে, এরা কেউ বাংলায় কথা বলে না। না না, আমি কৃষাণুদা যেটা বুঝতে চাইছি, না না কৃষাণুদা, আমি যেটা বুঝতে চাইছি, আমি স্ট্রেট বুঝতে চাই কৃষাণুদা, সেটা হচ্ছে যদি ভোটার সংখ্যা বেড়ে যায়, সেখান থেকে তুমি যে যুক্তি দিলে, ঠিক আছে ধরে নিলাম যে ভোটার সংখ্যা এখানে বেড়েছে, ওই বাড়ানো ভোটার নিয়ে অন্য রাজ্যে ফেলছে, কমে গেল যেখানে, সেখানে কি হলো? না না, কমে গেল কি, সেটা তো একটা মাপকাঠি হবে। বেছে বেছে কি বিরোধীদের ভোটারগুলো কমে গেল? যে মানুষ মরে গেছে, যে মানুষ অন্য জায়গায় চলে গেছে, এগুলো তো কন্টিনিউয়াস প্রসেস। এটা তো একটা শুধু ডেটাতে কমবে না, এটা গত বছরও কমা উচিত ছিল, তার আগের বছরও কমা উচিত ছিল। এটা স্পেসিফিক্যালি আমি তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। 2005 থেকে 2013 ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর সময়ে প্রায় 88,000 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এই এসআইআর এ বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত করে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল 2005 থেকে 2013। কেউ শঙ্কিত হয়নি, কেউ ভীত সন্ত্রস্ত হয়নি, তার কারণ হচ্ছে তারা প্রকৃত অনুপ্রবেশকারী। এখন যেটা করা হচ্ছে, আমরা দেখছি আমির শেখ, যাদের বাড়ির দলিল 1941 সালে, তাকে ক্রেনে করে বাংলাদেশ বর্ডার থেকে কাঁটাতার দিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়। ওকে 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 ওকে, আমি প্রীতম, তার মানে কৃষাণুদার যে বক্তব্য, এইবারের খেলাটা বাংলায় যদি আমি ধরি, বিহারের পর বাংলায়, সেটা হচ্ছে তোমরা দেখবে যে কোথায় কোথায় এটা হচ্ছে বিরোধীদের ভোটার, ধরে তাদের কচাত করে তাদের নামটা কেটে দেবে, এই হচ্ছে পলিসি আপাতত। প্রথম কথা হচ্ছে, আগে উত্তরটা দিই যে নির্বাচন কমিশন কি করে নিয়োগ হয়েছে, সেটা যে 100% কনস্টিটিউশন মেনে হয়েছে, এবং সেটার জন্য যদি কনস্টিটিউশন মেনে না হয়, তাহলে ওনারা সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, ওনারা যেতে পারে। এবং সুপ্রিম কোর্টই কিন্তু বারবার বলেছে যে এসআইআর ইজ কনস্টিটিউশন থিং অ্যান্ড ইলেকশন কমিশন ক্যান ডু ইট ইন বিহার। তো আমি আপনাকে এই বাড়া আর কমার খেলার বলছি। ধরুন এর আগে তেলেঙ্গানাতে 22 লাখ ভোটার বাদ হয়েছে, সেখানে জিতেছে কে? কংগ্রেস। আপনার হিমাচলে ছোট শহর 47,000 বাদ হয়েছে, কে জিতেছে? কংগ্রেস। কর্ণাটকতে 4.4 লাখ ভোটার বাদ হয়েছিল, কি জিতেছে কে? কংগ্রেস। এবার কিছু জায়গায়, নাগপুরে একটা জায়গায় যেখানে ভোটার বেড়েছে, সেখানেও জিতেছে কংগ্রেস। আবার বম্বেতে একটা জায়গায় ভোটার বেড়েছে, সেখানেও জিতেছে তোমার এনসিপি। তেমন কোনো ব্যাপার না যে যেখানে জিতবে বা যেখানে কমবে সেখানে যে ভারতীয় জনতা পার্টি জিতবে, এমন কোনো ব্যাপার কোনো জায়গায় সেটা নেই। এরকম অনেক তত্ত্ব আছে, তোমার যদি সময় হয় আরও দেখাবো। কিন্তু কথাটা মুশকিলটা হচ্ছে এই যে আজকে এরা মানে এত শঙ্কিত কেন? তার কারণ হচ্ছে কনস্টিটিউশন মেনে কাজ হচ্ছে, কনস্টিটিউশন মেনে কাজ হচ্ছে। এবং এই ব্যাপার, এই ইন্ডি জোট আগে না, এর আগেও বহুবার সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে চলে এসছে। এই ধরুন আজকে একটা বাংলা নিউজের খবর আপনার কাছে আছে কিনা জানি না, সেটাতে বলা হচ্ছে যে ভিটেচ্যুত হিন্দু বাঙালিদের আর বিদেশি বলে গণ্য করা হচ্ছে না। দেশে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর আজকে থেকে হিন্দু বাঙালিদের নাগরিকত্বর মামলা বিদেশি ট্রাইব্যুনালে প্রেরণ না করার নির্দেশ অনেক আগেই আসাম গভর্নমেন্ট দিয়ে দিয়েছিল, সেটা আজকে একটি সংবাদপত্র দিয়েছে। স্বরাষ্ট্র দপ্তর বলে দিয়েছে হিন্দু সহ 6, যেটা সিএতে যে কজন এই গোষ্ঠীর নাম লেখা আছে, ধর্মীয় গোষ্ঠীর মানুষের বিরুদ্ধে চলতি মামলা আর এগিয়ে নিতে হবে না, আইনি প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে অমুসলিমদের মামলাগুলি। সিএএ কিংবা সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের পর এই চিত্র আজকে আসাম থেকে শুরু করে যেখানে যেখানে সিএএর জন্য আজকে যেখানে যেখানে
আপনার বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে যেই গোষ্ঠী, যেমন হিন্দু, খ্রিস্টান, তো জৈন, শিখ, পার্সি, তারা প্রীতম এখানে একটা সংখ্যা জাগে, প্রীতম এখানে একটা সংখ্যা জাগে। প্রীতম আমি বলছি প্রশ্নটা কি হয়, ধরো সাপোজ আমার নাম কাটা গেল, সাপোজ, ঠিক আছে, আমার ক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি তোমরা সিএ দিয়ে আমাকে ঢুকিয়ে নিতে পারো, তাই তো? এইবারে ধরো এখানকার বাসিন্দা কোনো বাঙালি মুসলিমের নাম কাটা গেল, সে কি করবে? আপনার প্রথমত এখানে যখন ইসিআই মানে এসআইআর হয়েছিল তখন সম্ভবত 2002-তে হয়েছিল। সে 2002-তে যাদের কাছে যারা ভোট দিয়েছিলেন, যাদের কাছে ভোটার আইডি কার্ড আছে, তারা এবং তাদের সন্তানাদির নিয়ে কোনো প্রশ্ন নেই, এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর পরের থেকে যারা আছে তাদের ভোটার কার্ড দিলেও সেটা মান্যতা হবে, কিন্তু এর পরের যারা আছে তাদের ইন্টেন্সিভ রিভিউ হবে। কারণ লাস্ট ইন্টেন্সিভ রিভিউ 2002-তে পশ্চিমবঙ্গে হয়েছিল, যেমন 2003-এ বিহারে হয়েছিল, সেরকম আর কি। এবার ধরুন তুমি যে প্রশ্নটা বললে যে তাদের প্রীতম 2009 আইলা এসেছিল, মনে আছে? ওই আইলাতে এরকম অনেক পরিবার আছে যাদের সর্বস্ব চলে গেছিল, কোনো কাগজপত্র নেই, তার মধ্যে অনেক মুসলিম পরিবারও আছে। তারা হয়তো কখনো ভেবেও দেখেননি যে ঠিক আছে আমাকে এগুলো দিতে হবে, তাদের কাছে বেসিক কাগজপত্রগুলো আছে। তোমরা যেটা দাবি করছো তাদের কাছে থাকবেই, তার গ্যারান্টি কি? তারা যদি না দিতে পারেন, কোনো মুসলিম বাঙালি পরিবার হয়েছে, তোমার কোয়েশ্চেন কতবার করবে তুমি? বুঝেছি তো, তোমাকে এর আগের দিনও বলে গেছি যে 11টা ডকুমেন্ট, সেটা তার স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট হতে পারে, কোনো গভর্নমেন্টের কোনো কাগজ হতে পারে, মানে আধার কার্ড আর ভোটার আইডি কার্ড ছাড়া 2002-এর পর থেকে যেগুলো আছে তারা। এবং ধরুন এই আইলার কথা বলছো, যদি পশ্চিমবঙ্গ সরকার দাবি করে প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে, তা ত্রাণ পৌঁছে দিয়েছে, কাদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে? যারা নাগরিক, যাদের ডকুমেন্ট ডিএম-এর কাছে আছে, তাদের কাছে তো ত্রাণটা গেছে, তো অটোমেটিক তো তাদেরকে ডকুমেন্ট আছে, তো সুতরাং তোমারই যুক্তি ঠিক টিকলো না। এবার তোমাকে বলছি যে আজকে এই কৃষাণু বলছিল না যে বিহারে এইসব হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, তাহলে কি এই পার্টিগুলোর এত যে ক্যাডার ফ্যাডার হ্যানা ত্যানা বলে, তারা ঘুমাইয়া পড়িয়াছিল? তার কারণ হচ্ছে যে আপনার বিএলওর সাথে, বুথ লেভেল অফিসারের সাথে প্রত্যেকটা পার্টির এজেন্ট থাকে, বুথ লেভেল এজেন্ট প্রত্যেকটা পার্টি। যেমন বিহারে আছে সবকটা পার্টি মিলে 1,10,000 এজেন্ট, তাদের সাথে ইলেকশন কমিশন নিবিড় যোগাযোগ আছে, এবং আমরা সবাই পলিটিক্যাল পার্টি থেকে আছি, তারাও আছে। তো তাদের থেকে কোনো অভিযোগ, কোনো রকম একটা অভিযোগ বিহারে দেখাতে পারবে? কোনো অভিযোগ অফিসিয়ালি হয়েছে? আসলে এরা প্রোপাগান্ডা করে আজকে ভারতবর্ষকে অ্যানার্কির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যে সংবিধানের কোনো জায়গা নেই, অলরেডি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায় বলে দিচ্ছে, কিন্তু এরা ইচ্ছা করে ইন্ডিজোট ভোট পাকাচ্ছে। তার কারণ হচ্ছে এরা আজকে বুঝে গেছে যে ভারতবর্ষের নাগরিক সবাই বুঝে গেছে যে এদের মিথ্যা কথা। আচ্ছা, আমার সময় একদম শেষ, কৃষ্ণদাকে দিয়ে শেষ করবো। কৃষ্ণদা, প্রথম কথা হচ্ছে যে প্রীতম যেই কথাগুলো বললো, তাহলে গতকাল বিজেপি ইলেকশন কমিশনে অভিযোগ করেছে যে বিএলওদের নাকি মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছে। তাহলে বিজেপির যারা প্রতিনিধি ছিল বিএলও এর পাশে দাঁড়িয়ে, তারা তখন কি করলো? তারা তো একটা ভিডিও রেকর্ডিংও দেখাচ্ছেন না যে মুখ্যমন্ত্রী নাকি বা তৃণমূলের কোনো প্রতিনিধি ভয় দেখাচ্ছে। তো বিএলওকে ব্যাপারটা জানি না। তারা করবে। তো কোন দেশ কি স্বীকার করে যে তার দেশে ধর্মীয় নিপীড়িত হয়ে মানুষ ছেড়ে অন্য দেশে চলে গেছে? তো এই যে সিএ এর আওতায় ওরা বলুক না মতুয়াদেরকে বা রানাঘাটে বা বারাসাতে কতজনকে নাগরিকত্ব এখনো দিতে পেরেছে? না, তার কারণে প্রথমে এখনো করছে না, তার কারণে তাকে প্রথমে এমন কোনো কাগজ দেখাতে হবে যে পাকিস্তানের সাপোর্টার এই দলটা ছাড়ো। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ প্রীতম, অনেক ধন্যবাদ কৃষ্ণদা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।